নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়টাকে কিভাবে দেখেন? হ্যাঁ, বাংলাদেশ জয় পেয়েছে, এটা সত্য কথা, এবং দিন শেষে জয়টাই মুখ্য বিষয়। কিন্তু বাংলাদেশের জন্য ম্যাচটা কিন্তু খুব একটা সহজ ছিল না বলতে গেলে। নেপাল যথেষ্ট কঠিন করে তুলেছিল বাংলাদেশের জন্য আজকে ম্যাচে জয় পাওয়াটা। এবং এই আশঙ্কাটা আমি দুদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলামও যে নেপালের বিপক্ষে হয়তো বাংলাদেশ জিতে যাবে, হয়তো নেপাল শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে শক্তি সামর্থ্য বা অভিজ্ঞতার দিক থেকে হেরে যাবে। কিন্তু ম্যাচটা তারা গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে বাংলাদেশের জন্য কঠিন করে তুলবে, এবং সেটাই কিন্তু হলো। আজকের ম্যাচের এই জয়টার পেছনে অবভিয়াসলি বোলারদের নৈপুণ্য সব থেকে বেশি, তারাই সব থেকে বেশি ক্রেডিট ডিজার্ভ করে। এবং অবভিয়াসলি আসলেই তা বোলারদের জন্য আজকে ম্যাচটা জিতেছি, সত্য কথা বলতে। স্পেশালি তানজিম সাকিব, তার ওই স্পেলটা, প্রথম 2 ওভারের যে স্পেলটা তিনি করলেন, দুইটাই ছিল উইকেট মেডেন, ডাবল উইকেট মেডেন সম্ভবত, এবং প্রথম 2 ওভারেই 4টা উইকেট তিনি তুলে নিলেন। এত কম রান যখন বাংলাদেশ ডিফেন্ড করতে নামলো, তখন শুরুর দিকেই একটা ধাক্কার প্রয়োজন ছিল, এবং সেটা সাকিবের মাধ্যমে কিন্তু ঠিকই দিতে পেরেছিল আজকে বাংলাদেশ দল। তবে মুস্তাফিজুর রহমানের স্পেলটাকেও কিন্তু আমি সাকিবের স্পেলের থেকে খুব একটা পিছিয়ে রাখতে চাই না। মুস্তাফিজুরও সাকিবের সমান 4 ওভার বল করেছেন, সাকিবের সমান 7 রান কনসিড করেছেন, একটা উইকেট তিনি কম নিয়েছেন। তবে মুস্তাফিজ যে সিচুয়েশনগুলোতে বল করেছেন, ওই সিচুয়েশনে মুস্তাফিজের উইকেট নেওয়ার থেকেও কিন্তু রান কম দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল। কাজে মুস্তাফিজও কিন্তু আজকে সমান কৃতিত্ব ডিজার্ভ করেন সাকিবের মতো। এবং এই দুইজনের বাইরেও বাকি বোলাররা অ্যাজ অলওয়েজ ভালো সার্ভিস দিয়েছেন। তবে এতটুকু বলতে পারি, সাকিব যদি ওই স্টার্টটা না দিতেন, আমার মনে হয় না অন্যান্য বোলাররা পরবর্তীতে ভালো বল করলেও বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা সম্ভব হতো। বরাবরের মতোই ব্যাটিংটা নিয়ে একটু কাটাছাড়া করা হচ্ছে, ব্যাটসম্যানদের কাঠগড়ায় তোলা হচ্ছে তাদের বাজে ব্যাটিংয়ের জন্য। এটা আসলেই সত্য কথা, আসলেই ব্যাটসম্যানরা অনেক বাজে ব্যাট করেছে। বিকজ ইউএসএর যে খেলাগুলো হলো, সেখানে তো এই এক্সকিউজটা দিয়ে পার পেয়ে যাচ্ছিল ব্যাটসম্যানরা, যে নাসাউয়ের কাউন্টি যে গ্রাউন্ডে খেলা হচ্ছিল নিউ ইয়র্কের, ড্রপ ইন পিস, উইকেট ভালো না, রান হচ্ছে না। কিন্তু এই ক্রিকেট ম্যাচটা তো হলো ওয়েস্ট ইন্ডিজে, এখানে তো পিচের আসলে খুব একটা কারণ দেওয়ার সুযোগ নাই যে পিচ খারাপ, তাই না? অবভিয়াসলি বাংলাদেশ দল অনেক বাজে ব্যাটিং করেছে, এবং নেপালও যে একদম খারাপ বল করেছে এটা বলার সুযোগ নাই। মানে এটা আপনি বলতে পারেন না যে নেপাল বাজে বল করছে এবং বাংলাদেশ দল তবুও খারাপ ব্যাটিং করেছে। নেপাল ভালো বোলিং করেছে, যারা ম্যাচ দেখেছেন তারা বুঝতে পারবেন নেপাল কম্পারেটিভলি ভালো বল করেছে, এবং ছোটো দলগুলো এটাই মূলত তাদের বোলিং সাইডটা কম্পারেটিভলি বেটার থাকে ব্যাটিং সাইডের থেকে, সেটাই হয়েছে নেপালের ম্যাচে। তবে একটা জায়গায় আমার একটু কিন্তু আছে, আমি টোটাল হোল বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে দোষারোপ করতে চাই না। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেলেন কত, 51 কি 52 যখন স্কোর, সাকিব আল হাসান আউট হয়ে গেলেন সম্ভবত 61 রান, 6 উইকেট পড়ে গেল কিন্তু 69 রানে বাংলাদেশ 7 উইকেট হারায়, সাকিবের উইকেট মানে তানজিম সাকিব। এবং 69 71 রানে সম্ভবত এরকম ধারে কাছে বাংলাদেশ জাকের আলী অনেককেও হারিয়ে ফেলে। 8 উইকেট ওই সিচুয়েশনে পড়ে যাওয়ার পরে 71 রানে বা 75 রানে 8টা উইকেট যখন বাংলাদেশের পড়ে গেল, ওই সিচুয়েশন থেকে আপনি কতই বা এক্সপেক্ট করতেছিলেন? 90 বা 80, বেশি হলে 90, তাই না? কারণ ওই সময় বাংলাদেশের আর কোনো ভালো ব্যাটসম্যান ছিল না, বা প্রথাগত স্বীকৃত ব্যাটসম্যান কিন্তু ছিল না, ওটাই ছিল লাস্ট, জাকের আলী অনেক আউট হয়ে যাওয়ার পরে। ওই সিচুয়েশন থেকে বাংলাদেশ যে 100 ওভারকাম করতে পেরেছে, এর পেছনে 2টা ইনিংস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। সেটা রিশাদের ওই 7 বলে 13 রানের ইনিংস, এবং তাসকিনের 12 রানের ইনিংসটা। ভাবতে পারেন 106 রান করেছে একটা দল, সেই দলের দুইজন টেইল এন্ডার ব্যাটসম্যানই করে দিয়েছে 25 রান। কাজেই ওই 75 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পর ওই 25 রান যদি ওরা করতে না পারতো, বাংলাদেশ দল তো 90-এর বেশি যাইতে পারতো না। 100 যে ওভারকাম করতে পেরেছে বাংলাদেশ, এটা একটা সাইকোলজিক্যাল টোটাল কিন্তু বলা চলে। 100-র কমে কিছু টার্গেট দেওয়া আর 100-র পরে কিছু টার্গেট দেওয়া, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলোকে বলে সাইকোলজিক্যাল টোটাল। কাজে 100 অতিক্রম করাটা বাংলাদেশের জন্য সাইকোলজিক্যালি বেনিফিশিয়াল ছিল। কাজেই টোটাল বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে দোষারোপ করার সুযোগ নাই। অন্ততপক্ষে আজকের ম্যাচে ব্যাটসম্যান রিশাদকে আমরা দেখতে পেয়েছি, আজকের ম্যাচে ওই ব্যাটসম্যান তাসকিন কিন্তু ভালো রোলই প্লে করেছেন। যা হোক, বাংলাদেশের জন্য আসলে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করাটা আসলেই ইজি ছিল না। এবং দেখেন যে বাংলাদেশ 4 ম্যাচের মধ্যে মাত্র
একটা ম্যাচ হেরেছে, এবং যে ম্যাচটা হেরেছে খুব বাজেভাবে হেরেছে তা না, জিতে যাচ্ছিল প্রায়। সব মিলায় 3টা ম্যাচ জিতলো, স্টিল বাংলাদেশকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করার ক্ষেত্রে একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলো। টুর্নামেন্টের শুরুতে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই বাজে ছিল। আমার মনে হয় খুব বেশি মানুষ এক্সপেক্টই করে নাই যে এই বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে যেতে পারে বা যাওয়ার যোগ্য। কাজেই খুব বাজে একটা অবস্থা থেকে কিন্তু বাংলাদেশ দল অবশেষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে, এবং আমি এক্সপেক্ট করি যে উই উইল সি এ ভেরি নিউ বাংলাদেশ টিম ইন দ্য সুপার 8। থ্যাংকস ফর ওয়াচিং।